বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে প্রথম কোনো ক্রিকেটার যে বিশ্বের সবথেকে জনপ্রিয় এবং সবথেকে দামি ফ্র্যাঞ্চাইজি লেগে 9 কোটি টাকার উপর মূল্য পেয়েছে। এবারের মিনি অকশনে কলকাতা মুস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছে, যেটা বাংলাদেশি মুদ্রায় 12 কোটি টাকারও বেশি। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড আবার তাদের সেই পুরানো নাটকটা শুরু করেছে। এবং এটাও জেনে রাখতে হবে যে বাংলাদেশে আজ পর্যন্ত যত প্লেয়ার আছে যারা বিভিন্ন বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে, তাদের মধ্যে কেউ কিন্তু এত টাকার কোনোদিন কোনো কন্ট্রাক্ট পায়নি। অথচ এই এশীয় লেভেলে বা এশীয় যে কান্ট্রিগুলো আছে যারা আইপিএল খেলে, সে যে সমস্ত প্লেয়ারগুলো, তাদের মধ্য থেকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাস কিন্তু বহু পুরনো। সেই তুলনায় আফগানিস্তানের ক্রিকেট ইতিহাস কিন্তু খুব বেশি দিনের পুরনো নয়। অথচ এই আফগানিস্তান থেকে আইপিএলে টোটাল 11 জন প্লেয়ার কিন্তু এখনো পর্যন্ত খেলে ফেলেছে। কিন্তু এই 16-17 বছরের আইপিএলে বাংলাদেশের কতজন প্লেয়ার খেলেছে জানেন? মাত্র 7 জন। ভিডিও যদি এই পর্যন্ত আপনি শুনে থাকেন, তবে এখানটায় ভিডিওটা পজ করে আপনি আপনার নিজস্ব মতামতটা কমেন্টে অবশ্যই জানাবেন যে কেন বাংলাদেশ থেকে বেশি প্লেয়ার আইপিএলের সুযোগ পায়নি। এবারে আসি যে বাংলাদেশ থেকে কেন বেশি প্লেয়াররা সুযোগ পাচ্ছে না। দেখুন, স্কিলের তো একটা অভাব আছেই, সেটা আমরা জানি, যে কারণে বাংলাদেশকে যে হারে পোটেনশিয়াল তাদের মধ্যে দেখা যাচ্ছিল বাংলাদেশ ক্রিকেটের মধ্যে, তারা কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারেনি। এখন এটা 1 নম্বর কারণ। আর দ্বিতীয় কারণটা হচ্ছে প্রত্যেকটা বার আইপিএলের সময় বাংলাদেশ জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এদের সঙ্গে কোনো না কোনো একটা সিরিজ রাখে এবং সেই সিরিজে বাংলাদেশের যে সমস্ত প্লেয়ার আইপিএলের সুযোগ পায় তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা তাদের থাকে। এইখানটায় যদি আইপিএলের টোটাল যদি আপনি খেলাগুলো দেখেন, সেখানে কিন্তু একটা হাই ইন্টেন্সিটির ম্যাচ হয় এবং সেই হাই ইন্টেন্সিটির ম্যাচে যদি বাংলাদেশের ওই সমস্ত প্লেয়ারগুলো খেলে, তাহলে তাদের নিজেদের তো একটা আপগ্রেডেশন হবে যে ওইরকম একটা প্রেশার সিচুয়েশানে কীভাবে বল করতে হবে, কীভাবে ব্যাটিং করতে হবে, সেই আপগ্রেডেশন নিজের তো হবেই। প্লাস বাংলাদেশের যে ক্রিকেট ব্র্যান্ড, তার কিন্তু একটা নামের সুনাম হবে। কেন না, বিশ্বের সবথেকে জনপ্রিয় এবং সবথেকে দামি ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের যদি কোনো একটা প্লেয়ার এরকম সাফল্যের সঙ্গে যদি পারফর্ম করে চলে রেগুলার, তবে কিন্তু ব্র্যান্ড অফ বাংলাদেশ ক্রিকেটের কিন্তু একটা সুনাম পরিচিতি হবে বিশ্বের কাছে। কিন্তু সেই জায়গাটা এবং দুটো জায়গা, এই প্লেয়ারের জায়গা প্লাস বাংলাদেশ ক্রিকেটের জায়গা, এই দুটো জায়গাতেই কিন্তু বাংলাদেশ ভারসাম্য হারাচ্ছে। এখন এই মুস্তাফিজুর রহমানকে এত টাকা দিয়ে যে কলকাতা দলে নিয়েছে, তারা কিন্তু ভীষণ সমস্যায় পড়ে গেছে। কারণ অলরেডি মুস্তাফিজুরকে পুরো টুর্নামেন্টের জন্য কিন্তু এনওসি দেওয়া হবে না, তাকে 8 দিনের জন্য দেশে ফিরিয়ে নেওয়া হবে। কাদের সঙ্গে সিরিজ খেলতে? নিউজিল্যান্ডের সঙ্গে। এখন অতীতে বহুবার দেখা গেছে যে নিউজিল্যান্ডের যে সমস্ত প্লেয়াররা আইপিএল খেলে, তারা কিন্তু আইপিএলটাকেই প্রাধান্য দেয়। তো এই মুহূর্তে কলকাতায় কিন্তু 3টে টপ অর্ডারের ব্যাটসম্যান নিউজিল্যান্ডের আছে, রাচিন রবীন্দ্র, ফেইন অ্যালেন এবং টিম সাইফোর্ড। এছাড়া আরও অনেক প্লেয়ার, ডেভন কনহেটনে, তারা কিন্তু আছে। তাহলে প্রশ্নটা হচ্ছে, নিউজিল্যান্ড কাদেরকে বাংলাদেশের সঙ্গে ওই সিরিজটা খেলতে পাঠাবে? অতীতে বহুবার দেখা গেছে যে এই রকম আইপিএলের সময় যখন নিউজিল্যান্ড কোনো সিরিজ খেলে, তাদের সেকেন্ড সারির টিম অর্থাৎ এ টিমের যে সমস্ত প্লেয়ার থাকে, তারা কিন্তু ওই সিরিজটা খেলতে যায়। তাহলে বাংলাদেশের এই যে মুস্তাফিজুর রহমান বা তাসকিন আহমেদের মতো যারা ফাস্ট বোলার আছে, তো এরা কি করতে পারে সেটা তো অলরেডি গোটা বিশ্ব জানে বা বাংলাদেশ ক্রিকেট জানে। আজকে যদি ওই মুস্তাফিজুরকে 14টা ম্যাচের জন্য যদি তারা কলকাতা যদি সেমিফাইনাল ফাইনাল খেলে, তাহলে আরও 2টো ম্যাচ এক্সট্রা পাবে। তো এই জায়গাটাতে দাঁড়িয়ে যদি মুস্তাফিজুরকে ওই আইপিএলটা খেলতে দেওয়া হয়, তাহলে নিজের তো আপগ্রেডেশন হচ্ছে, প্লাস সেমিফাইনাল ফাইনালে যখন ওই রকম হাই প্রেশার ম্যাচে তার ব্র্যান্ড অফ বাংলাদেশ ক্রিকেটের একটা জনপ্রিয়তা বাড়বে। তাহলে এই সুযোগে কিন্তু বাংলাদেশ ক্রিকেট দেখে নিতে পারে আরও তাদের কাছে যে সমস্ত ঘরোয়া যে সমস্ত পেশারগুলো আছে, যারা বয়সে নবীন, ধীরে ধীরে উঠছে, যেমন তানজিম সাকিব হতে পারে, নাহিদ রানার মতো হতে পারে, যে 150 কিলোমিটার গতিতে বল করে এবং বাংলাদেশ ক্রিকেটের যিনি খুব জনপ্রিয়তা লাভ করছেন, শরীফুল ইসলাম হতে পারে, হাসান হতে পারে, বা কিছুদিন আগে একটা প্লেয়ার ছিল যাকে ফাস্ট বোলারটা আমাকে খুব ভালো লাগতো, ইবাদত হোসেন। তো এদেরকে কিন্তু দেখে নিতে পারে, কিন্তু সেই জায়গাটা, সেই জিনিসটা তারা কিন্তু এই জায়গাটা ট্রাই না করে, ভবিষ্যতের কথা পরিকল্পনা না করে, তারা কিন্তু সেই জিম্বাবুয়ে সিরিজ হলেও গত বছর দেখা গেছে জিম্বাবুয়ে সিরিজের সময় চেন্নাই থেকে মুস্তাফিজুরকে ডেকে নিয়েছে, আজকে নিউজিল্যান্ড সিরিজ তাকে তো ডাকবেই। এই জন্য ফেসবুকে একটা কমেন্ট দেখছিলাম বাংলাদেশি এক ক্রিকেট সমর্থকের কথায়, যে যারা মুস্তাফিজুরকে জিম্বাবুয়ে সিরিজের জন্য ডেকে নেয় যে বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তারা নিউজিল্যান্ডের সঙ্গে ডাকবে না, তা হতেই পারে না। এবং সত্যি সেটাই হয়েছে। মানে বাংলাদেশের সমর্থকরাও, ক্রিকেট সমর্থকরা জানে যে মুস্তাফিজুরকে রাখবে কি রাখবে না, পুরো আইপিএল খেলার এনওসি দেবে কিনা। তো আমার মতে যে বিসিবির উচিত
কারণ এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য কিন্তু ভীষণ একটা সুখবর যে একটা প্লেয়ারকে 12 কোটি টাকার উপর দিয়ে তাকে কোনো একটা আইপিএল দল কিনেছে। ফলে তাকে এবং বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে কিন্তু অবশ্যই তাকে পুরোপুরি এনওসি দেওয়াটা উচিত ছিল, যদিও দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। না জানি তারা কী ভাবছে এই সিরিজটাকে। তারা ওয়ানডে সিরিজটাকে সম্ভবত বিশ্বকাপের পরিকল্পনা হিসাবে দেখতে শুরু করেছে অলরেডি, সেই জন্য হয়তো তাকে আইপিএলে খেলার সুযোগ দিচ্ছে না। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে যেহেতু সে এতদিন টি-20 সেট আপের মধ্যে থাকবে, সেখান থেকে এসে ওডিআই সেট আপে ঢুকবে, 8 দিনের জন্য খেলবে। আবার যদি আপনার কলকাতা যদি নাইট রাইডার্স যদি হচ্ছে আপনার সেমিফাইনাল ফাইনালে উঠে যায়, তখন সেখানে এসে আবার খেলবে। ব্যাপারটা জগা খিচুড়ির মতো পরিস্থিতি হয়ে যেতে পারে। তো এই বিষয়ে আপনার মন্তব্য ও মতামত কি, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ধন্যবাদ।